মা যশোদা এখন যখন যেদিকে যান গোপালকে তখন সেই দিকে সঙ্গে করে নিয়ে যান, কোথায় একা রেখে যান না। বলা যায় না কখন কোন অসুর কোন বেশ ধরে আসবে। সবাই তো আমার ছেলের কাছে অনিষ্ট করতে চায়। এই জন্য তিনি এখন যখন যেখানে যেদিকে যান গোপালকে সঙ্গে করে নিয়ে যান। এখন যমুনায় স্নানের একটা তিথি পড়েছে, যুগ পড়েছে, যমুনায় স্নানের যুগ পড়েছে। তো মা যশোদা যমুনায় স্নান করতে যাচ্ছে, আর গোপাল তো ছোট, এই জন্য ওই যমুনার তীরে গোপালকে বসিয়ে রেখে তিনি যমুনায় স্নান করতে গিয়েছে। গোপাল তুমি এখানে বসে খেলা করো, আমি স্নান করে আসতেছি। মা যশোদা স্নান করতে গিয়েছেন, এদিকে পৃথিবী দেবী প্রকট হয়ে গেছেন। হে প্রভু, আজ আপনাকে একা পেয়েছি, এতদিন পরে আজকে মনের মতো আপনাকে দর্শন করব, প্রণাম করব, পরিক্রমা করব। কিন্তু আপনাকে দর্শনের অভিলাষে তাড়াহুড়ো করে ছুটে আসলাম, কিছু নিয়েও আসলাম না। শাস্ত্রে বলছে ভগবান দর্শন করতে গেলে, গুরু দর্শন করতে গেলে, বা আত্মীয় বাড়ি গেলে, বন্ধুর বাড়ি গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো আমি কি নিয়ে আসবো? শশা করা পৃথিবী তো আপনারই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব তো আপনার। আমি আর কি আনবো, কি দিব আপনাকে? ভগবান বলছেন ঠিক আছে, তুমি যখন এসেছো তোমাকে আমি অঙ্গীকার করলাম বলে এক মুষ্টি মাটি মুখে দেখিয়ে নিয়েছে, এক মুষ্টি মাটি মুখে দেখিয়ে নিয়েছে। আরো অনেক লোকেরা তো স্নান করতেছে, ওরা যখন দেখতে পেয়েছে, ও যশোদা যশোদা দেখো দেখো তোমার ছেলে মাটি খাচ্ছে, মাটি খাচ্ছে, মাটি খাচ্ছে। মা যশোদা দৌড়ে এসেছেন, এরে গোপাল, আমি তোকে এত মাখন খাওয়াই, এত ননি খাওয়াই, ক্ষীর লবণী সর খাওয়াই, এতে কি তোর পেট ভরে না? তুই মাটি খাচ্ছিস কেন? গোপাল তখন মুখটাকে ঘুরিয়ে দিয়েছেন, মুখটা ঘুরিয়ে দিয়ে বলছেন আমি মাটি খাই না, এরা মিথ্যা কথা বলছে। আমি মাটি খাই নাই, ওরা মিথ্যা কথা বলছে। মা যশোদা বলছেন ওরা যদি মিথ্যা কথা বলে তুমি পিছ দিয়া কেন আছো, পিছন দিয়ে কেন আছো? তুমি আমার মুখের সামনাসামনি হও, সোজাসুজি হও। আর সোজাসুজি হয়ে দেখি মুখটা হা করে আমাকে দেখাও। ভগবান তখন কি করবে? মায়ের কথা তো ফেলা যাবে না, এমনি মুখ হা করেছেন। কৃষ্ণ মৃত্যুঙ্গে ভক্ষ্যবাণী তঙ্গমাত্রের নন্দদেবলম, যখন তিনি মুখটা হা করেছেন তখন তো মা যশোদা কৃষ্ণের মুখের ভিতরেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে তিনি নিজেই বিস্মিত হয়ে গেলেন, মাথা ঘুরিয়ে তিনি পড়ে গেলেন। এই জন্য এই স্থানের নাম ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। এখানে বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণ তিনার মাকে দর্শন করিয়েছিলেন, ওখানে ভগবান স্বয়ং মাটি খেয়েছিলেন। তাই আজও অবধি যত ভক্তগণ সেখানে যায় সেখানে মাটি কিনে খায়, বুঝেছে? এবং সেই স্থানকে দণ্ডবত প্রণাম করেন, মা যশোদা যে ঘাটে স্নান করেছিলেন সেই ঘাটে স্নান করেন, ইত্যাদি করে থাকেন। ব্রহ্মাণ্ড ঘাট জায়গার নাম ব্রহ্মাণ্ড ঘাট। আগামী 24 তারিখে যাওয়া হবে সকালে সেই লীলাস্থান দেখার জন্য। যাই হোক, এটি হলো ভগবানের মৃত্তিকা ভক্ষণ লীলা ব্রহ্মাণ্ড। তো দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন 3 বছর হয়ে গেছে। তো বয়স যত বাড়ছে চঞ্চলতা তত বেশি বাড়তেছে। সারা পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়ান, হই হই রই রই দৌড়াদৌড়ি। ছোট ছোট গাভীর বাছুর গুলা ধরে ধরে উঠে দাঁড়িয়ে যান, গাভীর বাছুর ধরে লেজ ধরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে শুরু করে দেন, লেজ ধরে নাচতে শুরু করে দেন। এইভাবে গাভীর বাছুরের লেজ ধরে উঠে দাঁড়িয়ে যান, হাঁটেন, দৌড়াদৌড়ি করেন, বড় চঞ্চলতা বেড়ে যাচ্ছে।
তো তিনার সমবয়সী কিছু বন্ধুও জুটে গেছে। কিছু বন্ধু ইনার থেকে একটু বয়সে বেশি, আর কিছু ওনার সমবয়সী, আবার কিছু ইনার থেকে বয়সে কম। 3 ধরনের বন্ধু এবার জুটে গেছে, বেশ ভালো বন্ধু। তো বন্ধুদের মধ্যে এক বন্ধু ছিল, নাম মধুমঙ্গল। একটু পাকা, খুব পাকা লোক মধুমঙ্গল। ওর সর্দারি করে সবার উপরে মধুমঙ্গল। আর একে তো ব্রাহ্মণের ছেলে, তো এই সবাই মানে, এই জন্য ব্রাহ্মণের একটা জাতিগত একটা সম্মান আছে, তো এই জন্য। তো মধুমঙ্গল একদিন কৃষ্ণকে বলতেছে, এই কানাই, তুই যখন ছোট ছিলে তোর গর্গাচার্য এসেছিল তোর নামকরণ করার জন্য। তো গর্গাচার্য নামকরণ করার পরে তোর বাবা বলছে আমার ছেলের কুষ্টিটা একটু বানিয়ে দাও তো। তো গর্গাচার্য যখন কুষ্টি বানালেন, কুষ্টি বানাইবার পরে বললেন যে তোমার এই ছেলে বড় হলে পরে মস্ত বড় চোর হবে। কানাই, তুই তো এখন বেশ বড় হয়ে গেছিস, তো তুই চুরি বিদ্যাটা কখন করবি? কৃষ্ণ বলছেন, আমি চুরি বিদ্যা করবো কেন? আমার কিসের অভাব? আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, আমি চাওয়ার আগে পেয়ে যাচ্ছি, তো আমি চুরি করতে যাবো কেন? বলছে, জানিস না, চুরি করে খাওয়ার স্বাদটাই আলাদা। তো কি চুরি করে খাবো? মাখন চুরি করে খাবো। তোর আমাদের ঘরে কত মাখন আছে, মাখন চুরি করে খাবো। তুই দেখবি তো, বিশ্বাস না করিস, আজকে রাত্রে চুরি করে খাবি, দেখবে চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। আমার কথা বিশ্বাস না হয় তুই দেখিস। চুরি কর, আমার ঘরে আমি চুরি করবো, এবার কেমন কথা? বলে, হ্যাঁ, আগে নিজের ঘরে চুরি করতে হয়, নিজের ঘরে চুরি করে যদি কারো হাতে ধরা না পড়িস, তারপরে বাইরে গিয়ে চুরি করা যায়। ট্রেনিংটা তো নিজের ঘরে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোর কুষ্টির মধ্যে তো লেখা আছে, তোর এমনি হয়ে যাবে, তোর জন্মগত না, কুষ্টির মধ্যে লেখা আছে, ওটা হবেই, দেখিস, চিন্তা করিস না। যাই হোক, সারাদিন তো খেলাধুলা হলো। সন্ধ্যার সময় আগে কৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন। মধ্যরাত্রে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। এই সখারা যে বলেছিল মাখন চুরি করার কথা, চেয়ে দেখে মা যশোদা একদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, রোহিণী আরেক দিকে নাক ডেকে ঘুমাচ্ছেন। ঘরের কোণার মধ্যে টিপ টিপ করে একটা ঘিয়ের প্রদীপ জ্বলতেছে। কৃষ্ণ বলছে, তাহলে এই সুযোগে একটু মাখন চুরি করে খাইনি। সখাদের কথা দেখিনি, চুরি করে খেতে কেমন স্বাদ লাগে, কিন্তু মনের মধ্যে ভয়, ধরা পড়লে বিপদ। এই জন্য আগেই কৃষ্ণ কি করছে, ওই প্রদীপটা নিভিয়ে দিয়েছেন, ফু দিয়ে ঘিয়ের প্রদীপটা নিভিয়ে দিয়ে এবার হাড়ির থেকে ঢাকনা সরিয়ে চপ 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 করে খেতে শুরু করে দিয়েছে। কি স্বাদ লাগতেছে, সত্যিই তো চুরি করে খাওয়ার স্বাদ দিকে আলাদা লাগতেছে। আর মুখে চপ 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 শব্দ হচ্ছে। তো রোহিণীর ঘুম পাতলা, একটু শব্দ শুনলে ঘুম ভেঙে যায় রোহিণীর। ওই শব্দ শুনলে রোহিণীর ঘুম ভেঙে গেছে। রোহিণী ঘুমের নেশায় চোখ বন্ধ করেই ডাকতেছে, রোহিণী, যশোদা, ও যশোদা, আরে ঘরের প্রদীপটা কেমন করে নিভে গেল রে, ঘরে মনে হয় বিড়াল ঢুকেছে, মাখন টাখন খেয়ে নিচ্ছে রে, যা যা উঠ উঠ উঠ, দেখ দেখ। আবার ঘুমিয়ে পড়ে গেছে, ঘুমে নেশে বলছে। বলতে বলতে রোহিণী কথা শুনে যশোদা উঠেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, ততক্ষণে কৃষ্ণ এসে চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। আহা হা, দেখো চতুর্দিকে মাখন পড়ে আছে, ঢাকনাটা বন্ধ করতে ভুলে গেছিলাম, মনে হয় সব মাখন নষ্ট হয়ে গেল। কি করা যাবে, আর নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে, যা ঘুমিয়ে পড়ো। যশোদাও ঘুমিয়ে পড়েছেন। ভোর হতে না হতেই তো কাজ শুরু হয়ে গেছে, দাস দাসীদের ডাকাডাকি শুরু হয়ে গেছে। যশোদা ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছেন কাজের জন্য, ছেলের বুকের দিকে তাকাবার সময় কোথায়। কিন্তু রোহিণী একটু বেলা করে ঘুমের থেকে উঠেন। ওই তো না আত্মীয়, বেড়াতে এসেছেন, তো কাজের তো অত দায়িত্ব নেই,
ইচ্ছা হলে যেটা কাজ করলেন করলেন, না করলেন নেই, কেউ জোর করে না। এই জন্য একটু বেলা করে তিনি ঘুমের থেকে উঠেছেন। এইবার দেখেন গোপালের মুখের মধ্যে মাখন, হাতের মধ্যে মাখন। কানা, এ কানা, তাহলে কালকে রাত্রে বিড়াল ঢুকে নাই, তোমারই কাজ। তুমি মাখন চুরি করে খেয়েছ? না না না, মেয়ে নিয়ে মাখন খায়। আমি তো মাখন চুরি করে খাইনি। তাহলে তোর হাতের মধ্যে মাখন কেন রে? কৃষ্ণ তখন একটা মিথ্যা কথাকে এত সুন্দর করে সাজিয়ে বলছেন, সত্যি বলে মনে হবে। কৃষ্ণ বলছেন, ওমা দেখো আমার হাতের মধ্যে এটা কি দেখছো? সূর্যকান্ত মণি। সূর্যকান্ত মণির আংটি আঙ্গুলের মধ্যে আছে। সূর্যকান্ত মণির উপরে যদি সূর্যের আলো পড়ে বিশাল গরম হয়। ওই আলো ওখান থেকে যেখানে প্রতিবিম্ব হয়ে পড়ে সেখানে গরম হয়ে আগুন লেগে যায়। এতটুক তাপ, এতটুক প্রভাব। আর সেই মণি হাতে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঠইঠই করে সারাদিন খেলাধুলা করছি। তো খেলাধুলার সময় তো বোঝা যায় না। রাত্রে যখন ঘুমিয়েছি, মধ্যরাত্রে আমার ঘুম ভেঙেছে, দেখি হাতে কি জ্বালা হচ্ছে, যন্ত্রণা। একেবারে লঙ্কা বাটা হাতে লাগলে যেরকম জ্বলে হাত, সেই রকম ভাবে হাত জ্বলতেছে। এখন আমি চিন্তা করলাম, সারাদিন এত পরিশ্রম করে মা ঘুমিয়েছেন, এখন মাকে আবার ডাকবো। তখন আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে মাখন তো খুব ঠান্ডা জিনিস, মাখনের মধ্যে হাত ডুবিয়ে রাখলে হাত ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি ওই হাড়ের মুখটা খুলে মাখনের ভিতরে হাত ঢুকিয়ে রেখেছি, যাতে তোমরা কিছু না বলে। এই জন্য প্রদীপটাও নিভিয়ে দিয়েছিলাম, আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি, দিয়ে হাত ঢুকিয়ে বসে আছি। কিছুক্ষণ পরে তো তোমার ঘুম ভেঙে গেছে, তুমি বলছো যশোদা উঠ, প্রদীপ কেন নিভে গেল? আমি বললাম সর্বনাশ হয়ে গেছে, মিথ্যা মিথ্যা আমার নামে এখন দুর্নাম হবে। যাই বাবা, তাহলে আমি ঘুমিয়ে পড়ি। ওই আমি আবার এসে ঘুমিয়ে গেছি। আমি কিন্তু মাখন খাই নাই চুরি করে। রুহিণী বলছে, তুমি যদি মাখন খাও না, তো তোমার মুখের মধ্যে মাখনটা লাগলো কেমন করে? আচ্ছা মানলাম হাত ঠান্ডা করার জন্য তুমি মাখনে হাত ডুবিয়েছ, কিন্তু কেমন করে হবে? রুহিণী প্রশ্নের উত্তর আবার দিচ্ছেন গোবিন্দ। বলছেন, দেখো আমি ঘুমানোর পরে না ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পিপিলিকা এসে আমার মুখের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে, গালের মধ্যে মানে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। এত বিরক্ত লাগতেছে, তখনই ওই পিপিলিকাগুলোকে সরাইতে গিয়েছি হাত দিয়ে, আর তখনই হাতের মাখনটা মুখে লেগে গেছে। আমি কিন্তু মাখন খাইনি চুরি করে। মা রোহিণী দেবী তো বলল, বাবা আচ্ছা এত সুন্দর করে গুছিয়ে বলছেন, মিথ্যাটাকে সত্য বলেই মনে হলো। ঠিকই বলছে তাহলে ছেলে। যশোদা, রোহিণী চলে গেছে। গোপাল ঘুম থেকে উঠে গেল সখাদের কাছে। সখারা বলছে, কিরে কানাই, কালকে মাখন চুরি করেছি? বলে, হ্যাঁ করেছি, কালকে রাত্রে 12টার সময় মাখন চুরি করে খেয়েছি। কেউ ধরতে পারে নাই, কেউ ধরতে পারে নাই। মধুমঙ্গল বলছে, তাহলে তো তুই এক রাত্রি পাক্কা চুর হয়ে গেলি। আসলে পুষ্টিতে যার লেখা আছে তার বেশি পরিশ্রম করতে হয় না রে। তুই এক রাত্রির মধ্যেই পাক্কা চোর হয়ে গেছিস, আর কোনো চিন্তা নাই। অতএব চল আমরা সবাই মিলে একটা মণ্ডলী তৈরি করব। কি মণ্ডলী? চৌরবিদ্যা প্রসারণ মণ্ডলী। বিদ্যারও 64 প্রকার অঙ্গ আছে, তার মধ্যে চুরি বিদ্যা বড় বিদ্যা। অতএব চৌরবিদ্যা প্রসারণ মণ্ডলী, তুই হবে আমাদের সেনাপতি। ঠিক আছে। এখন চুরের সেনাপতি বানালেন ভগবানকে। উদ্দেশ্য কি? ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করব, আর এনে সবাই সমান ভাগে খাবো। এই যে আমাদের যতগুলো সখা দেখছিস না, এই সখাগুলা গরু চড়াতে যায়, অথচ তাদের যে বৌদিরা আছে ঘরে, একটুকু মাখন টাখন খেতে দেয় না, দুধ খেতেও দেয় না।
সব মথুরার বাজারে বিক্রি করে করে টাকা জমাচ্ছে। কাজ করবো আমরা, গরু চড়াবো আমরা সারাদিন, হই হই রই রই করে, আর তারা টাকা জমাবে, আনন্দ করবে। এই জন্য ওই তাদের ঘরতে মাখন চুরি করে করে খাবো। আচ্ছা ঠিক আছে, এটা ভালো, শুরু হয়ে গেছে মাখন চুরি করা। এবার সবাই এসে বিচার, ও যশোদা, তোমার ছেলে আমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল, আমার ঘরে মাখন না পেয়ে আমার গরুর বাছুরের রশি খুলে দিয়েছে, বাছুর সব দুধ খেয়ে নিয়েছে, আজকে আর দুধ পেলাম না। দেখো তোমার ছেলে আমার ঘরে গিয়েছিল, মাখন না পেয়ে আমার ছেলেকে চিমটি মেরে কান দিয়ে দিয়ে চলে এসেছে। কেউ বলে এইভাবে প্রতিদিন বিচার আসে। মা যশোদা বলছেন, যেদিন তোমরা হাতে হাতে ধরে দিতে পারবে আমাকে, সেদিন আমি বিশ্বাস করব আমার ছেলে তোদের ঘরে মাখন চুরি করতে যায়, না হলে আমি বিশ্বাস করব না। আর কৃষ্ণ তো এত চালাক, এত চতুর যে কেউ তাকে ধরতে পারে না। তখন গোপীরা কি করলেন, মাখন শিকার উপর রাখা শুরু করলেন। নিচে রাখলে তো কৃষ্ণ খেয়ে নেয় শিকার উপরে, তাও ভগবান একজনের কাঁধে একজন করতে করতে উপরে উঠে গিয়ে তাও শুরু করে খেয়ে। সব গোপীরা মিলে যশোদাকে বিচার দিয়ে কোনো কাজ হচ্ছে না। এবার সমস্ত মহিলারা বসে একটা মণ্ডলী করলেন, যে গোপালকে মাখন চুরিতে হাতে নাতে ধরে গিয়ে যশোদার কাছে দিতে পারবে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো, একটা উচ্চ পদ দেওয়া হবে তাকে। এখন এই উচ্চ পদ পাওয়ার লোভে কয়েকজনই কোমর বেঁধে লেগে গেছেন কৃষ্ণকে ধরার জন্য। একটা মহিলা সমিতির সভাপতি হওয়া কি চারটিখানি কথা? হ্যাঁ, এই জন্য কোমর বেঁধে লেগে গেছেন, ধর্মই ধর্ম, তবে তো আমি সভাপতি হতে পারবো, এই জন্য লেগেছে। আর কৃষ্ণ তো ধরা দিবে না। কৃষ্ণ এখন চতুর হয়ে গেছেন। কোনো বাড়িতে মাখন চুরি করার আগে ওটা ভালো করে লক্ষ্য করেন, এই বাড়িতে কে কে আছে, কেউ আছে কি আছে না। যেই বাড়িতে কেউ নেই ওই বাড়িতে যান চুরি করতে। কারণ গোপীরা তো সকালবেলায় মাঠে ঘাটে চলে যায়, তারপরে বিকালবেলা ফিরে আসে। ব্রজের গোপীরা এরা নিজেরাই ধান কাটে, ধান রোপণ করে, ঘাস কাটে, লাকড়ি আনে, গম, সরিষা, জব, বাজরা, জোয়ার যা দেখছে সব। পুরুষগুলো এত কাজ করে না, মহিলারা যত কাজ করে সারাদিন মাঠে ঘাটে করে থাকে। আর পুরুষগুলো তাস খেলে খেলে ঘুরে বেড়ায়, তাস টলে আড্ডা মারে, হ্যাঁ, আর তাস খেলে এই অবস্থা। কষি একটা লাগাইলো, 3-4 জন বসলো, খুব গল্প চললো আর খাওয়া চললো। দেখবেন গ্রামে ঘুরলে ঘুরলে 84 ব্রজমণ্ডল যখন পরিক্রমা পায়ে হেঁটে করা যায় তখন দেখা যায়। এখনো সেই নেই অবস্থা। তো আগে কি না ছিল বুঝেছেন, আগে এরকম ছিল। আমি শুনেছি নাগাল্যান্ডে নাকি এখনো এরকম প্রথা আছে। নাগাল্যান্ডে বিয়ে করার পর, যেমন আজকে বিয়ে হলো, হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে আসলো বাড়িতে, এসে কি করবে, স্বামীটা পুরুষটা চালের উপরে উঠবে, চাল থেকে পরে মরে যাওয়ার অভিনয়, এই যে প্রথা, চালের উপরে উঠবে, মানে ওখান থেকে পরে মরে যাব, হ্যাঁ, আমি তোমার ভাত কাপড় দিতে পারবো না। তখন ওই মহিলাটা বলবে, না 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 না, তুমি আমি সারা জীবন কামাই করে তোমাকে খাওয়াবো, হ্যাঁ, আমি সারা জীবন কামাই করে তোমাকে খাওয়াবো, তুমি চাল থেকে পড়িও না, তুমি, মানে শুনছি আর কি, এইরকম প্রথা এখনো আছে। তো এইরকম প্রতিজ্ঞাবদ্ধ, যার পরে ছেলেরা সব ঘুরে বেড়ায়, মেয়েরা সব কাজ করে, কামাই করে খাওয়ায়। এখন এক একটা স্থানে এক এক রকম প্রথা, দেশাচার বলা হয় এগুলাকে। তো দেশাচার অনুসারে সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এক বাড়িতে গিয়েছেন মাখন চুরি করতে, গিয়ে চুপচাপ জঙ্গলে বসে আছেন, বসাকে নিরীক্ষণ করতেছেন, দেখি এই বাড়িতে কেউ আছে কিনা। দেখেন ওই বাড়ির বৌমা ওই মাথার মধ্যে কলস নিয়েছে, জল আনার জন্য যাবে। এই তাহলে বসে থাক, ওই চলে গেলে পরে গোপী এই ঘরে ঢুকো মাখন চুরি করতে। ওই বৌমা কি করেছে, তার আবার শাশুড়িকে দরজার মধ্যে বসিয়েছে, বলছে এখানে বসে থাকো, দরজায় পাহারা দিও, দেখিও গোপাল যেন এসে ঢুকে মাখন চুরি করে না যায় নিয়ে, এই যে তোমাকে দরজায় পাহারা রাখলাম।
ঠিক আছে। গুপি চলে গেছে, কৃষ্ণ বলছে ভাই এই ঘরে তো মাখন চুরি করা যাবে না, ওই দেখ বুড়ি বসে আছে। দুয়ার চেপে বসলো বুড়ি, চুর ধরিবার আসে। দুয়ার চেপে বসেছে বুড়ি। কতক্ষণ পরে কি হয়েছে, একটা বিড়াল ঘর থেকে বেরিয়েছে, বুঝেছেন? কুকুর একটা দেখে দৌড়ে নিয়ে গেছে বিড়ালকে। ওই বিড়াল বুড়ির উপরে যেন আল্লাহ দিয়ে চলে গেছে। বুড়ি মনে করছে কৃষ্ণ, এই কানা তুই আমাকে উপর দিয়ে চলে গেছিস মাখন চুরি করার জন্য। কৃষ্ণ বলছে এই তাহলে বুড়ি অন্ধরি। দেখ বিড়াল গেছে ওর উপর দিয়ে লাফ দিয়ে বলছে আমি চলে গেছি তাকে ডিঙ্গিয়ে। তার মানে বুড়ি চোখে দেখে না, অন্ধ। অন্ধ বুড়ি দরজায় বসে আছে, দোয়ার চেপে আমাকে ধরবে, চল চল, এই তো শুধু মাখন চুরি করে খাওয়া। বাস জানালা দিয়ে ঢুকলেন, ঢুকে শিকার থেকে মাখন নামালেন, মাখন খেলেন। এদিকে গুপি চলে আসছে জল নিয়ে। কৃষ্ণ কি করেছে, ওই বুড়ির মুখের মধ্যে মাখন লাগিয়ে দিয়েছে দৌড়। হ্যাঁ, এখন গুপি যখন এসেছে জল নিয়ে এসে থেকে শাশুড়ির মুখে মাখন। ওরি সর্বনাশ, শাশুড়ি তুমি মাখন চুরি করে করে খাও আর নন্দনের দোষ দাও। এখন বউ শাশুড়ির ঝগড়া শুরু হয়ে গেল, বলেছেন। এই রকমের আনন্দ প্রদান করতেন ভগবান। আবার কিছু কিছু গুপি আছে কৃষ্ণ না গেলেও রাগ করে। আবার গুপির সঙ্গে এত ভালোবাসা, গুপি যত গালি দেয় কৃষ্ণ অত আনন্দ পায়, বলেছেন। রাধা যদি মান করে মনে করে রুশ করে গালি দেয়। বেদশ্রুতি হইতেও হরিয়ালয় মন, বলছেন ভগবান। রাধা যদি মান করে করে হে ভৎসন, বেদস্তুতি হইতেও মোর হরিয়ালয় মন। মানে একদিকে রাধারানী গালি দিচ্ছেন আর আরেকদিকে বেদ মন্ত্র উচ্চারণ করে ভগবানের স্তুতি করতেছেন। তো বলছেন ওখান থেকে এখানে চলে আসে রাধারানীর গালি শোনার জন্য। এমনই অবস্থা। গোপীরা এখন চিন্তা করলেন কৃষ্ণকে যেন তেন প্রকারে ধরতে হবে। এক গোপী কি করেছে, দরজা জানালা খুলে রেখে দিয়েছে আর দরজার আড়ালে লুকিয়ে আছে ধরার জন্য। কৃষ্ণ তো মনে করছে এই বাড়িতে কোনো গোপী নাই রে, দেখ দরজা খোলা জানলা খোলা, কোনো লোকের কোনো সারা শব্দই নেই, তাহলে চল এই বাড়ি চুরি করব। যেই ঢুকেছেন চুরি করবেন। এমনি তো গোপী ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। গোপী যখন দরজা বন্ধ করে দিয়েছে, এমনি কৃষ্ণ জানলা দিয়ে লাভ দিয়ে পালানে। গোপী বলছে ধর 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 ধর, আর কি ধরা যায় দৌড়িয়ে। নট খট নন্দ কিশোর, ওরে মাখন খা গেলো মাখন চুর। নট খট নন্দ কিশোর, মাখন খা গেলো মাখন চুর। মাখন খা গেলো মাখন চুর। ওরে পাকড়ো দৌড়ে দৌড়ে কানা ভাগ যায়, কে ধরবে তাকে? পাকড়ো দৌড়ে দৌড়ে কানা भागे जाए, कभी कदम पे कभी डाली के हाथ लगी आए। गोकुल की गलियों में मच गई शोर, गोकुल की गलियों में मच गई शोर। माखन खा गयो माखन चूर, माखन खा गयो माखन चूर। नट खट नंद किशोर, नट खट नंद किशोर। माखन खा गयो माखन चूर, माखन खा गयो माखन चूर। संग में सकाऊ को ढूली कारी, माखन चुराने का आदत परी। संग में सकाऊ को ढूली खारी, माखन चुराने का आदत परी। ऊंची मटकी में माखन धारी, अंग में माखन बिगड़ी परी। हाथ ने की आए झपट की खाए, घट घट माखन घटोर उड़ाए। और ही रुज का
কি। পারলেন না ধরতে, শত চেষ্টা করে ধরতে পারলেন না। তাহলে মহিলা সমিতির সভাপতিটা হব কেমন করে? প্রভাবতী নামে এক গোপী ছিল, তার প্রভাবটা সেই রকম, একটু হাম্বি তাম্বি সব জায়গায় মারে করে। আমি গোপালকে ধরবই ধরব, হাতে নাতে ধরে দিব, তোরা কেউ পারিস না, দেখ আমি শেষ সভাপতি হতে পারবো। বলে আগে ধর তো, ধরে দে, তারপরে বোঝা যাবে। আচ্ছা, গুপি কি করেছে? মাখন উপরে রেখে, মাখনের যে ছিকার মধ্যে ঘন্টা একটা বেঁধে রেখে দিয়েছে, ঘন্টা বেঁধে রেখে দিয়েছে। কারণ মাখনের শিকা ধরলে ঘন্টা টন 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 বাজবে, অতএব এসে ধরে ফেলবো। ওর জন্য অপেক্ষা করে আমার গৃহকাজ বন্ধ করবো কেন? আচ্ছা, মাখন চোরকে ধরার জন্য যে সারাদিন ঘরে বসে থাকি, সংসার চলবে? চলবে না। তা আমি আমার কাজকর্ম করি, বাস, দরজা জানলা খোলা থাক, আসুক, যেই মাত্র শিকায় ধরবে, ঠান টান বাজবে ঘন্টা, এসে ধরে ফেলবো। ভালো বুদ্ধি করেছে, গুপি গুপির মতন এদিক ওদিক কাজকর্ম করতেছে। ভগবান ওই গুপির ঘরে মাখন চুরি করতে গিয়েছেন, মাখন চুরি করতে গিয়েছেন, গিয়ে বলছেন, ভাই এই ঘরে কোনো গুপি নাই, তাহলে উঠ, চল মাখন চুরি করি। মাখন যে চুরি করবো রে ভাই, তো ঘন্টা বাজে রেখে দিয়েছে, শিকার মধ্যে ঘন্টা বাঁধা, ধরলেই তো শব্দ হয়ে যাবে, ওখানে তো মাখন চুরি করা যাবে না। এখন কি করা যায়? মধুমঙ্গল, তুই না রাজার ছেলে, রাজার ছেলে তো রাজা, তো রাজার ছেলের আদেশ পালন করা সব প্রজাদের কর্তব্য। ঘন্টাকে বলে, এই ঘন্টা তুই বাজবি না, বল। বলছে, ঘন্টা কি আর মানুষ আমার কথা শুনবে? শুনবে না কেন? এই ব্রজেতে যতজন আছে সব তোর দাস, তুই তো রাজার ছেলে। এই ব্রজে যা কিছু স্থাবর জঙ্গম থেকে আরম্ভ করে সব তোর দাস। একবার বলে দেখ, তুই তো রাজার ছেলে, বল। কৃষ্ণ বলছেন, এই ঘন্টা, আমি মাখন চুরি করতে আসি, তুই বাজবি না তো? ঘন্টা বলছে, না বাজবো না, বাজবো না। সত্যি? হ্যাঁ সত্যি, বাজবো না। ভগবান বলছেন, তার উঠ। সকালের উপরে গাড়ে গাড়ে উঠে একজনে কাঁধে উঠলেন, কাঁধে উঠে তো শিকা ধরেছেন, খুব হিলছে শিকা, কিন্তু ঘন্টা বাজে না। শিকার থেকে মাখন বের করে করে সবাইকে খেতে দিচ্ছেন। ভগবান তো আগে সকাল থেকে খাওয়ান, শেষে উনি পান, আনন্দ পান। একে একে বের করে করে সবাইকে খাওয়াচ্ছেন, সবাইকে খেতে দিচ্ছেন। সবাই খেতে খেতে বলছে কানে, তুই একটু খা, আমরা তো খাচ্ছি এতক্ষণ ধরে, আমাদেরকে তো খাইতে দিচ্ছিস, খাচ্ছি, তুই তো একটু খা। যেই মাত্র কৃষ্ণ মুখে দিয়েছিল, এমনি ঘন্টা বাজা শুরু হয়ে গেছে, আপনা আপনি। সর্বনাশ, এই ঘন্টা ঘন্টা তুই বাজছিস কেন? বললে, প্রভু আপনার ভোগ লেগেছে, আর আমি না বেঁচে থাকতে পারি? ভগবানের ভোগের সঙ্গে ঘন্টা বাজে, ও বাজবেই, বুঝেছেন? ঘন্টা না বাজাইলেও বাজে আপনা আপনি। হ্যাঁ, গুপি তো শুনে দৌড়ে চলে এসেছে, সবাই তো যার যার মতো দৌড়ে পালিয়েছে, আর কৃষ্ণ চিকার মধ্যে ঝুলতেছে। প্রভাবতীর বুদ্ধিটা কিন্তু কাজে লেগে গেল, কৃষ্ণকে ধরে ফেলেছে। কৃষ্ণ কত অনুনয় বিনয় করলেন, কত হাত পা ধরলেন গুপির, ছেড়ে দেও ছেড়ে দেও, আর কোনোদিন আসবো না, কোনোদিন চুরি করবো না। ওই যে লোভ, সভাপতি হওয়ার লোভে ছাড়ে নাই। এবার কোনো কোনো পুলিশ আছে টাকা খাইয়া ঘুষ খাইয়া ছেড়ে দেয় অপরাধীকে, আর কেউ প্রমোশন পাওয়ার লোক জন্য ছাড়বে না, যত টাকায় ঘুষ দেও না, ছাড়বো না, ওকে ধরে দিতে পারলেই আমার প্রমোশন হয়ে যাবে। একটা পুলিশ থেকে ওসি হয়ে যেতে পারে, শুনলাম অনেক জায়গাতে, বুঝেছেন? মানে চোর ধরতে ধরতে, অপরাধীকে ধরতে ধরতে তার প্রমোশন হয়ে যাচ্ছে। প্রমোশনের লোভে তখন আর ঘুষ টুস মানবে না। ঠিক তেমনি ভাবে গুপিও কৃষ্ণের এত হাতে পায়ে ধরে কৃষ্ণ অনুনয় বিনয় করলেন, কিন্তু ছাড়বেই না। আজকে নিয়ে যাবই, কৃষ্ণকে ধরে টানতে শুরু করে দিয়েছে। ব্রজের গুপি তো লম্বা করে ঘুমটা দেন, পরপুরুষকে মুখ দেখায় না, লম্বা করে ঘুমটা দিয়ে কৃষ্ণের বাম হাতটা ধরে টানতে শুরু করে দিয়েছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। মধুমঙ্গল চিন্তা করলো, সর্বনাশ হয়ে গেছে আজকে, আর মাখন চুরি করে খাওয়া যাবে না, এ তো মহাবিপদের মধ্যে পড়ে গিয়েছি। এখন বন্ধুকে কিভাবে উদ্ধার করি? সেনাপতিকে রক্ষা করতে হবে তো, না হলে তো সব নষ্ট হয়ে যাবে।
তখন ওই গুপির যে দেবরটা ওখানে খেলাধুলা করছিল। মধুমঙ্গল গিয়ে বলছে, এই শুন, তোর বৌদি তো তোকে মাখন মিষ্টি কিচ্ছু খেতে দেয় না, দুধ ঘুল দই কিচ্ছু খেতে দেয় না। তুই যদি আজকে আমাদের পক্ষে আসিস, আমাদের দলে আসিস এবং আমাদের কথা মতো কাজ করিস, কালকে থেকে যতটা মাখন চুরি করবো অর্ধেক তোর। যত মাখন চুরি করে আনা হবে অর্ধেক তোর। তুই খেয়ে পেট ভরার পরে যা বাঁচবে আমরা খাবো। ও তাহলে বলো বলো কি কাজ করতে হবে? বলে আমার সঙ্গে সঙ্গে আসবি, কোনো কথা বলবি না, যা করবো ইশারার দ্বারা, কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। মধুমঙ্গলের পিছে পিছে গিয়েছে, ওই প্রভাবতীর দেবর গিয়েছে। মধুমঙ্গল বড় প্রেমের সহিত বলছে, ওগো গুপি, তুমি আমার কানার বাম হাতটা ধরে টেনে টেনে এতক্ষণ ধরে নিয়ে যাচ্ছ, তার হাতটা কত কোমল, এতক্ষণ ধরে টানছো, তার হাতটা ব্যথা হচ্ছে না? তার বাম হাতটা ছেড়ে দিয়ে তো ডাইনারটা ধরে টানো, তাহলে একটু আরাম পায়। তুমি বলছো দে ডাইনার, দে কানাই ডাইনার। ডাইনার যখন দিতে চেয়েছে তখন ওই গুপির স্বামী দেবরে ডাইনার ধরাই দিয়েছে। গুপির তো লম্বা ঘুমটা, এই হাত ধরেছে, ওই হাত ছেড়ে দিয়েছে, কৃষ্ণকে ছাড়াই নিয়েছে বুদ্ধি করে। কৃষ্ণ ওখান থেকে এক দৌড় দিয়েছে, একেবারে নন্দালয়ে এসে বারিন্দায় ঘুমিয়ে পড়েছে। দৌড় গুপি তো আসতে একটু দেরি হয়েছে। গুপি এসে তো হাম্বিতাম্বি শুরু হয়ে গেছে, ও যশোদা, ও নন্দরানী, কোথায়? দেখো দেখো দেখো, তুমি যে বিশ্বাস করো না, প্রতিদিন যে আমরা বিচার দেই, এই দেখো আজকে হাতে নাতে ধরে এনেছি তোমার ছেলেকে। মা যশোদা যখন ঘর থেকে বেরোবেন তখন থেকে বারিন্দায় গোপাল ঘুমিয়ে আছে। মা যশোদা কি করবেন? মুখের মধ্যে কাপড়টা দিয়েছেন, হাসতেও তো পারেন না, মুখের মধ্যে কাপড়টা দিয়ে বেরিয়েছেন। বেরিয়ে বলছেন, আরে বাবরি, আগে দেখ কাকে ধরে এনেছিস, এখানে কোনো পরপুরুষ নাই, ঘুমটাটা খুল, ঘুমটা খুলে দেখ কাকে ধরে এনেছিস। যেই ঘুমটা খুলেছে দেখে নিজের দেবরকে ধরে নিয়ে চলে এসেছে। আরে এ কেমন করে হলো? ধরলাম কৃষ্ণকে, টেনে টেনে আনলাম, এখন থেকে আমার দেবর হয়ে গেল। এমন কি বেলকি লজ্জায় সে আর কি বিচার দিবে, আর কি কথা বলবে, এমনিই মাথা নত করে চলে গেছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে লীলা করে যাচ্ছেন।